সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। মিনিমাল ক্যানভাসে আপনাদের স্বাগতম। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ম্যানুয়াল বা বইয়ের কভার ডিজাইন করবেন। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম কভার ডিজাইন করতে হয়, যেমন বইয়ের কভার, ম্যাগাজিনের কভার, ম্যানুয়াল বইয়ের কভার কিংবা ক্যাটালগের কভার। তো এই ধরনের যে কোনো কভার তৈরি করার জন্য আমার এই ভিডিওটিকে যদি ফলো করেন তাহলে খুব সহজে এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। তো আজকে যে ম্যানুয়ালের কভার ডিজাইনটি আমি দেখাবো, এই ম্যানুয়ালটির সাইজ হচ্ছে 9.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। সাধারণত এই ধরনের সাইজগুলো কাগজের উপর ডিপেন্ড করে করা হয়। আমাদের নর্মালি যে কাগজের সাইজ আছে তা হচ্ছে 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি একটি কাগজ পাওয়া যায়, শীট। এই শীটকে ভাঁজ করে যে ফর্মা তৈরি করা হয় সেটা থেকে আমরা একটা লেটার সাইজ পাই, অর্থাৎ 8 ইঞ্চি বাই 11 ইঞ্চির একটি সাইজ পাই, বা 8.5 ইঞ্চি 11 ইঞ্চির একটি সাইজ পাই। এছাড়া অন্য একটি কাগজের শীট সাধারণত আমরা পেয়ে থাকি, সেটির সাইজ হচ্ছে 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি। তো এটাকে যদি আমরা ফর্মা আকারে ভাঁজ করে ফেলি তাহলে সেখান থেকে আমরা যে সাইজটি পাই সেটা সাধারণত 7.5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো কাটিং এর পর এই সাইজটাকে আমরা 7 ইঞ্চি বাই 9.5 ইঞ্চি আকারে পেয়ে থাকি। এজন্যই আমরা যে ডিজাইনটি তৈরি করব এটা 7 ইঞ্চি বাই 9.5 ইঞ্চি আকারে তৈরি করব। তো আমার পুরো ভিডিওটি দেখুন, একটু স্কিপ করবেন না, কারণ অনেক ছোট ছোট বিষয় আছে যে বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে না দেখলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে সেটা নিয়ে অনেক সমস্যার সৃষ্টি হবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সেই সঙ্গে এই ধরনের ভিডিও সবসময় সবার আগে পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন। তাহলে আর কথা বাড়াবো না, চলুন শুরু করি। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আর্টবোর্ড ওপেন করে রেখেছি। যদিও এটা আমার নির্দিষ্ট সাইজে আর্টবোর্ডটি নেওয়া নেই, তাই আমি এখন এই আর্টবোর্ডটিকে সাইজ করে নেব। প্রথমে কন্ট্রোল আর চেপে আমি এখান থেকে এই রুলারটিকে ইঞ্চিতে সিলেক্ট করে নেব। এরপর এখানে এই আর্টবোর্ড টুলটিকে আমি সিলেক্ট করলে এখানে উপরের মধ্যে আমার এই সাইজটা শো করবে। এখানে সাইজ দেখতে পাচ্ছেন 8.27 ইঞ্চি এবং 11.69 ইঞ্চি দেখাচ্ছে। তো এখানে আমি যে সাইজটা নেব সেটা হচ্ছে 7 ইঞ্চি, উইথে নেব 7 ইঞ্চি এবং হাইটে নেব 9.5 ইঞ্চি। এটাই আমার কভারের সাইজ হবে। কভারের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট দুটি পার্ট থাকে, তাই আমি এই আর্টবোর্ডটিকে কপি করে অল্টার শিফট ধরে ড্র্যাগ করলে এটা কপি হয়ে যায়। কপি করে ঠিক এই আর্টবোর্ডের পাশে বসিয়ে দেব, তাহলে এটা আমাদের ব্যাক পার্ট হবে এবং এটা আমাদের ফ্রন্ট পার্ট হিসেবে ডিজাইন হবে। আমার এই ম্যানুয়াল বইটি খুব অল্প পৃষ্ঠার হবে, 24 থেকে 48 পৃষ্ঠার মধ্যে। তো এই ধরনের বইয়ের ক্ষেত্রে সাধারণত পিন বাঁধাই হয়, জুস বাঁধাই হয় না বা সেলাই হয় না। তাই পিন বাঁধাইয়ের ক্ষেত্রে মাঝখানে পোর্টের জন্য কোনো আলাদা জায়গা আমাদের দেওয়ার প্রয়োজন নেই। যদি কখনো এটা জুস বাঁধাই হয় বা বড় ধরনের বই হয় 64 পৃষ্ঠা বা তার বেশি, সেক্ষেত্রে আমরা পোর্টের জন্য যতটুকু জায়গার প্রয়োজন হয় আমরা জায়গা দেব। পরবর্তীতে আমি এই বিষয়ে নিয়ে আরো ভিডিও নিয়ে আসব, আপনারা সাথে থাকবেন, তাহলে শিখতে পারবেন। তো আজকে যে ডিজাইনটি করব এর জন্য আমাকে যে টেক্সটটি তারা প্রোভাইড করেছে আমি সেই টেক্সটটিকে দেখিয়ে নিচ্ছি। এটা একটি প্রশিক্ষণ ম্যানুয়াল হবে। তো এই টেক্সটটা দিয়েই মূলত আমার এই ডিজাইনটি হবে। সেক্ষেত্রে আমি প্রথমে এই টেক্সটটি নিয়ে আসতে পারি কিংবা পরবর্তীতে ডিজাইনের উপর ডিপেন্ড করেও টেক্সটগুলো সাজাতে পারি। সেই সাথে আমাকে আরো কিছু জিনিস তারা প্রোভাইড করেছে, যেমন কিছু লোগো প্রোভাইড করেছে এবং কিছু ছবি। তো এই জিনিসগুলো দিয়েই আমরা আমাদের ডিজাইনটি সাজানোর চেষ্টা করব। তো আমি প্রথমেই একটি শেপ নেওয়ার চেষ্টা করি। তার আগে পুরো আর্টবোর্ডটা জুড়ে আমি একটি কালার দিয়ে নিই, তাহলে আমার হচ্ছে কাজ করতে সুবিধা হবে। আমি বুঝতে পারবো যে কতটুকুর মধ্যে আমি কি কাজ করতেছি। এজন্য আমি রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে আর্টবোর্ডের সমান করে আমি পুরো আর্টবোর্ড জুড়ে একটি কালার দিয়ে নিলাম। কালারটি খুব হালকা একটি কালার দিয়েছি, সায়ানের 15%। এরপর এখানে আমি লোগোগুলোকে নিয়ে আসি, পাশাপাশি সাজানোর জন্য আমি লোগোগুলোকে নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে লোগোগুলোকে আমি নিয়ে এসেছি, কিন্তু লোগোগুলোর মধ্যে একটা জিনিস খেয়াল করবেন, এই লোগোটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড রয়ে গেছে। তো আমাদের যেহেতু নিচে ব্যাকগ্রাউন্ড থাকবে, সেক্ষেত্রে আমরা এই ধরনের হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো না। যার জন্য আমি যে কাজটি করবো, একটি ইলিপস টুলকে সিলেক্ট করে এখানে এর উপর দিয়ে একটি ইলিপস অঙ্কন করে নেব, একদম এই বর্ডারটা সমান করে।
চেষ্টা করবো পারফেক্টলি বর্ডারটা সমান করে একটি ইলিপস অঙ্কন করতে। এরপর এই ইলিপস সহ নিচের যে লোগোটি আছে এটাকে দুটোকে আমি সিলেক্ট করে নিয়ে রাইট বাটন দিয়ে মেক ক্লিপিং মাস্ক করে দেবো। সেক্ষেত্রে আমার বাইরের যে বর্ডারের অংশটি আছে এটা মাস্ক হয়ে আউট হয়ে যাবে। তো এখন আমার লোগোগুলো সবগুলোর সেম সাইজ করে নিতে হবে, যেহেতু একই সাথে আমি এগুলো বসাবো এবং কোনটি কোন সিরিয়ালে বসবে এটা তাদের কাছ থেকে আমি শুনে নিয়েছি। কাজেই এই বিষয়টি আপনারাও যদি কখনো করেন এটা জেনে নেবেন যে কোনটি আসলে কোন জায়গায় বসবে, কারণ এই বিষয়গুলো তো আমাদের হাতে আসলে থাকে না। তো এটা করার পর আমরা পাশাপাশি এইভাবে লোগোগুলোকে একের পর এক সেট করব এবং সিমিলার লাইনেই রাখবো এবং সবগুলো লোগো যেন সমান হয় এটি আমরা দেখবো। এই জন্য আমি একটি রুলার টুল টেনে নিচ্ছি। রুলার টুলটি হচ্ছে উপরে এবং নিচে বসিয়ে দিলে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু এটা অ্যাডজাস্টমেন্টের মধ্যে আছে বা কতটুকু ঠিক জায়গা মতো আছে। এই লোগোটি যেহেতু চওড়ায় অনেক বেশি বড়, কাজেই ওটাকে আর বেশি বড় করব না, যেটুকু আছে দিস এনাফ। বাস, এবারে আমার লোগোর বসানোর কাজটি হয়ে গেল। এবারে আমরা যে ডিজাইনটি করব, আমরা ডিজাইনটি করার ক্ষেত্রে একটা জিনিস ফলো করব। যেহেতু এই ধরনের ডিজাইনের ক্ষেত্রে এই সাইডটা কাটিং হয়, কাজে এই সাইডে কিছু অংশ আমরা ডিজাইন ছাড়া বা এখানে যে লেখাগুলো বসবে সেই লেখাগুলো ছাড়া রাখবো। সেটা কত দূর জায়গায় রাখবো সেই জায়গাটা হচ্ছে আমরা এখন দেখব। আমি এই রেক্টাঙ্গলটাকে সিলেক্ট করে নিলাম, এখানে অবজেক্ট থেকে পাথের মধ্যে আসলাম, এখান থেকে হচ্ছে অফসেট পাথে ক্লিক করব। অফসেট পাথে ক্লিক করার পর অফসেট ভিতরে মাইনাস দিয়ে নেব এবং এখানে আমি 0.6 দেব, মানে 0.6 ইঞ্চি দিয়ে প্রিভিউ করলে আমি দেখতে পাবো যে একটা বর্ডার লাইন চলে আসছে। এই বর্ডার লাইনের ভিতরে আমি আমার সমস্ত লেখার যে এলিমেন্ট বা লোগো অন্যান্য যে জিনিসগুলো এটা রাখবো। আর এর বাইরে আমার মূল ডিজাইনটি অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি থাকবে, কিন্তু অন্য কিছু আর থাকবে না। এরপর আমি এটা ওকে করে দিলাম। এখন বলতে পারেন যে এটা কি 0.6 ফিক্সড সবগুলোর ক্ষেত্রে এরকম থাকবে? না, সবগুলোর ক্ষেত্রে এরকম নয়। আপনার ডিজাইনের ধরন, কাগজের সাইজ, বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তাহলে আমার এই লেখা লোগোগুলো উপরে চলে গেছে এই লাইনের, আমি নিচে নিয়ে আসলাম। এই যেহেতু এই ডিজাইনের ভিতরে রাখবো, এটা এই কর্নারে চাপাই দিলাম, এটার ক্ষেত্রেও এই কর্নারে চাপাই দিলাম। এরপর মাঝখানে দুটো আমি সেই অনুযায়ী অ্যালাইনমেন্ট ঠিক করে নিলাম। এটা ছিল মূল বিষয়। এরপরে আমি এখানে একটি শেপ অঙ্কন করি, যে শেপ, আচ্ছা তার আগে আমি বাকি লেখাগুলো নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আমি বাকি লেখাগুলোকে নিয়ে এসেছি। লেখাগুলো বাংলায় আছে, এজন্য ফন্ট মিসিং দেখাচ্ছে। এখান থেকে ফন্টটাকে ঠিক করে নিলাম। ফন্টটাকে আমি আপাতত সুতন্নি এমজি দিয়ে রাখলাম, প্রয়োজন বোধে আমি এটা চেঞ্জ করতে পারবো। দিনব্যাপী কৃষক, এখানে এই লেখাটি হচ্ছে ইংরেজি হবে। এখান থেকে আমি একটা ইংরেজি ফন্ট সিলেক্ট করে দিলাম। যেহেতু বাংলার চাইতে ইংরেজি ফন্ট তুলনামূলক বড় হয়, তাই এই ফন্ট সাইজের চাইতে আমি এই ফন্টকে ছোট করে দিলাম এবং ফন্টটিকে আমি বোল্ড করে রাখবো। যদিও বাংলা ইংলিশ দুটো ফন্ট মিলে একসাথে বোল্ড হচ্ছে না, সেক্ষেত্রে আমি আলাদা আলাদা করে বোল্ড করে ফেলি। ওকে, এরপর এই লেখাটিকে বসিয়ে দিলাম, এটিকেও আমি বোল্ড করে রাখলাম। এরপর এখানে আরেকটি লেখা আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরটাকে একটু বড় করলাম, সাদুল্লাপুর গাইবান্ধাকে তার চাইতে একটু ছোট করলাম। এটাকে আমি একটি বক্সের মধ্যে বসিয়ে দেবো। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এভাবেই আছে, তারা আমাকে যে নমুনাটা দিয়েছে সেটার মধ্যে যেভাবে আছে আমি মোটামুটি কাছাকাছি করার চেষ্টা করতেছি। আবার ডিজাইন সেম টু সেম ভাবে ফলো করবো না। কাজ করার সময় মাঝে মাঝে আপনারা সেভ দিয়ে নেবেন, কারণ এই ধরনের কাজের ক্ষেত্রে, বড় কাজের ক্ষেত্রে যদি আপনাদের কাজের সময় ক্লোজ হয়ে যায় বা হচ্ছে সফটওয়্যার ক্র্যাশ করে, তাহলে বিপদে পড়তে পারেন। বিষয়টা খেয়াল রাখবেন। অনেক সময় আমাদের হয়ে যায় কাজ করতে করতেই ক্র্যাশ হয়ে যায়। এবার এখান থেকে আমি একটা শেপ অঙ্কন করি। নিজের ইচ্ছা মতো আমি অঙ্কন করতেছি, আপনারা আপনাদের মতো করে করবেন। শেপটাকে যতটা সম্ভব সুন্দর করে নেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এরপর এই শেপটাকেই আমি আরেকটা কপি করে সেটাকে আরেকটু কাজ করব। ওকে, এই শেপের কালারকে আমি দিয়ে দিচ্ছি ইয়েলোইশ একটা কালার, ইয়েলোর 100% এবং ম্যাজেন্টার 20%, এবং এর নিচে যে কালারটি আছে এটাকে আপাতত ওই কালারই রাখলাম আমি।
আর এর সাইডের যে অংশগুলো বাড়তি হয়ে আছে এই দুটো সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুল দিয়ে বাইরে অল্টার ধরে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তাহলে আমার এই শেপটি থাকলো। এরপর আমার আরও বেশ কিছু ছবি আছে, এই ছবিগুলোকে বসানোর জন্য আমাকে এখানে একটি শেপ নিতে হবে। আমি সার্কেল অঙ্কন করেছি একটি, তারপর সেটাকে কপি করে করে মাঝখানটাকে বড় করেছি এবং অ্যালাইন করে এগুলোকে সমান করে নিয়েছি। এরপর এই তিনটে সার্কেলকেই সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ অপশনে গিয়ে আবার অফসেট পাথে চলে যাব। অফসেট পাথে গিয়ে এখানে মাইনাস দেওয়া ছিল, এটিকে মাইনাস অবস্থায় থাক। আমরা প্রিভিউ করে দেখি কতটুকু আমরা রাখতে পারি। আমরা রাখলাম 0.08 দিয়ে ওকে করে দিলাম। তাহলে আমাদের এই ভিতরের যে অংশটা এটা আলাদা হয়ে পাথ সৃষ্টি হয়েছে। এখন এখানে আমি যে ছবিগুলো আছে সেগুলো বসানোর চেষ্টা করব। তাহলে ছবিগুলোকেও নিয়ে আসি। এখানে আমার ছবি দেওয়া আছে 1, 2, 3 এবং 4টে ছবি নিয়ে আসার কথা খেয়াল রাখবেন। এভাবে যদি টেনে এনে কখনো উইন্ডোর মধ্যে ছেড়ে দেন সেক্ষেত্রে এরকম ক্রোচ চিহ্ন হয়ে থাকবে। এই ক্রোচ চিহ্ন হওয়ার অর্থ হচ্ছে এটা লিঙ্ক হয়ে আছে। এই লিঙ্ক ছাড়ানোর জন্য এখানে যে উপরে এমবেড লেখা আছে এই এমবেডে ক্লিক করে দেবেন। যদি এটা না করেন পরবর্তীতে এই ছবিগুলো মিসিং করবে, অর্থাৎ এই ছবিগুলো তো শুধু আপনার কম্পিউটারে আছে, এটা এই সফটওয়্যারে ইনক্লুড হয়নি, শুধুমাত্র লিঙ্ক হয়েছে। তো যার কারণে অন্য কম্পিউটারে এই ডিজাইন যখন নিয়ে যাবেন তখন এই ছবিগুলো মিসিং করবে, যার কারণে এটা কখনোই এমবেড না করে আপনারা অন্য কম্পিউটারে দেবেন না। তাহলে এই ছবিটা আমরা পিছনে পাঠিয়ে দিলাম এবং মাঝখানে সার্কেলটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে নিলাম। এবারে সেমভাবে এই ছবিটাকে উপরে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ করে পিছনে পাঠিয়ে দিলাম, মাঝখানে সার্কেলকে সিলেক্ট করে মাস্ক করে নিলাম। এরপরে আমার যতটুকু লাগে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। মাস্ক করার সুবিধা হচ্ছে এটাকে সাইডের অংশগুলো একদম কেটে যায় না, আপনি চাইলে পরবর্তীতে অ্যাডজাস্ট করে নিতে পারতেছেন। এই ছবিকে আমি সেমভাবে অ্যাডজাস্ট করে নিই। ওকে, এবারে এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড আকারে দেব। সেজন্য আমি এখানে একটি শেপ অঙ্কন করে নিই, এই শেপের মাঝখান দিয়ে দেব। এর নিচে বসিয়ে দিলাম এই শেপটি, আর এটিকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম এবং এটাকে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেটের এই কিটাকে চাপলে এটা ধীরে ধীরে নিচে চলে যাবে এবং নিচে চলে গেছে। এভাবে আমি রাখতে পারি। মাস্ককে পরবর্তীতে প্রয়োজন বোধে আপনি রি-এডিট করতে পারবেন। মাস্কের জায়গা বাড়ানো কমানো এটা পুরো আপনার স্বাধীনতা থাকবে, কাজে এই জিনিসগুলো আপনি করতে পারবেন। আমি এই জায়গাটাকে পুরো সবুজ দেখানোর একটা চেষ্টা করতেছি, তাই খুব বেশি বাইরের অংশ রাখবো না, সবুজ অংশটাই বেশি থাকবে। এভাবে রাখলাম এবং এই জায়গাটাকে আমি আলাদা একটি শেড দেওয়ার চেষ্টা করব এখান থেকে, অথবা আমি সরাসরি হচ্ছে সার্কেল টুলটা নিয়ে এই শেডটাকে অঙ্কন করতে পারি। একটি ইলিপস অঙ্কন করে নিলাম এবং আর্টবোর্ডে সমান করে আরেকটি রেক্ট্যাঙ্গেল নিলাম, যাতে হচ্ছে এই সাইডের অংশগুলোকে আমি কেটে দিতে পারি। এরপর এটাকে ফেলাই দিলাম, এই অংশটাকে আবার আমরা নিচে পাঠিয়ে দেই, কিন্তু ওই ছবির উপরে রাখবো। ওই ছবির উপর পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত আমরা কাজ করব। ছবির নিচে চলে গেছে, ছবিটাকে আরও নিচে পাঠিয়ে দিলাম। আমার মনে হয় কাজ ওকে। এখন এই অংশটাকে আমি একটি গ্রেডিয়েন্ট কালার দেব। গ্রেডিয়েন্ট কালার দেওয়ার জন্য এখানে চলে আসলাম, এখান থেকে আমি গ্রেডিয়েন্টের এই কালারটাকে সিলেক্ট করে দিলাম এবং উপরের দিকে আমি এখান থেকে CMYK সিলেক্ট করে 20% ইয়েলো করে দিলাম। উপর থেকেও এই কালারটাকে আমি গ্রেডিয়েন্ট করে দেই এবং এদিক থেকে এদিকে হালকা গ্রেডিয়েন্ট থাকলো। এই জিনিসগুলো আপনাদের নিজেদের ব্যাপার, নিজেরা যেভাবে চাচ্ছেন সেভাবে করবেন। এটার কালারকে আমি চেঞ্জ করে একদম মেরুন একটা কালার দিয়ে নিলাম। এই কালারটিকে আমি দেব, এই কালারটিকে দিয়ে দেব। যেহেতু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরটা কালো রাখবো, কাজে এই কালারটিকেও আমি চেঞ্জ করে ব্লু কালার করে দেবো। এরপর আমার আরেকটি ডিজাইন আমি রেখেছিলাম, এই ডিজাইনটাকে আমি এখন বসাবো। এই ডিজাইনটাকে আপনারা এই ধরনের ডিজাইন নিজেরা তৈরি করতে পারেন। এর আগে আমার একটি ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, কিভাবে এই ডিজাইনটাকে আপনারা তৈরি করবেন সেটি দেওয়া আছে, অথবা নেটে সার্চ করলেও আপনারা এই ধরনের বেশ কিছু ডিজাইন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা নিতে পারেন। একটু পার্সেন্টেজকে আমি একদম কমিয়ে মাত্র 50% করে দিলাম, যাতে শুধু বোঝা যায়, অন্য কোনো কিছুতে ইন্টারফেয়ার না করে। এরপর এই লেখার
চারপাশ দিয়ে আমি একটি শ্যাডো দেবো। শ্যাডো দেওয়ার জন্য আমি অ্যাপিয়ারেন্সে চলে আসলাম। এখান থেকে হচ্ছে ফিল কালার নিলাম, ফিল কালারকে 0 করে দিলাম বা নান করে দিলাম। এরপর হচ্ছে একটি স্ট্রোক কালার নিলাম। এই স্ট্রোক কালারকে আমি সাদা একটি স্ট্রোক কালার নিলাম। এই স্ট্রোক কালারটিকে আমি পাত থেকে অফসেট পাতে ক্লিক করে বাইরে দিয়ে দেব। আমি লেখাটিকে একটু বাইরে নিয়ে আসলাম, যেহেতু ওখানে বোঝা যাচ্ছে না ঠিক কী হচ্ছে, তাই লেখাটিকে একটু বাইরে নিয়ে আসলাম। এখানে কাজটা করে এখানে আমি পয়েন্টগুলো কম বেশি করে করে দেখতেছি। স্ট্রোকটাকে আমার একদম গায়ে গায়ে থাকবে, এই যে যেভাবে দেখতে পাচ্ছেন একদম গায়ে গায়ে থাকবে, এরকম একটি স্ট্রোক করে আমি ওকে করে দেবো। স্ট্রোকটিকে আমি আরেকটু বাড়িয়ে দিতে পারি 1.1 এবং এখানে এসে স্ট্রোকে এসে এটাকে আমি হচ্ছে রাউন্ড শেপ করে দেবো। তারপর আবার অ্যাপিয়ারেন্সে গিয়ে আমি পাথফাইন্ডার থেকে অ্যাড করে দেবো। তাহলে আমার হচ্ছে এটা দেখবেন অ্যাড হয়ে গেছে, অর্থাৎ ভিতর দিয়ে যে দাগগুলো ছিল সেগুলো চলে গেছে। এখন আমি এখানে একটা ড্রপ শ্যাডো অ্যাড করবো। এখান থেকে আমি স্টাইলিশ থেকে ড্রপ শ্যাডোটা দিয়ে নিই। ড্রপ শ্যাডোটা অ্যাডজাস্ট করে নেবো, ওকে করে দেবো। এরপরে এটিকে জায়গা মতো আবার বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এভাবে বসানোর পর এখানে মনে হচ্ছে যেন এই লেখাটিকে খাঁজ কেটে ভিতরে ঢুকানো আছে। এই সৌন্দর্যটা তৈরি করার জন্য আমি এই কাজটা করলাম, এছাড়া তেমন কিছুই না। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করে দিতে পারেন আপনাদের সুবিধা ও পছন্দ মতো। আর এরপর আসে পিছনের যে অংশটা, এর কাজ কভার করতে গেলে কভারের সামন এবং পিছনের 2 অংশতেই কাজ করতে হয়। কভারের পিছনে কাজ করার জন্য আমি এই পুরো কভারটিকে আমি জাস্ট কপি করে পিছনে নিয়ে আসলাম এবং এখানে বসিয়ে দিলাম। যদিও এই ডিজাইনগুলোর কোনোটাই আমরা পিছনে রাখবো না, শুধু ব্যাকগ্রাউন্ডেই থাকবে। এই জিনিসগুলো আমি সব রিমুভ করে দিলাম, পিছনে আমার কোনো কিছুই থাকবে না। শুধু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাদুল্লাপুর এই কথাটা এখানে থাকলো। সেই সাথে এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে কালারটাকে আরেকটু বাড়িয়ে দেব, যেহেতু পিছনে অন্য কোনো কালার নেই তাই এটাকে আমি একটু বাড়িয়ে দেব। কালারটিকে বাড়িয়ে দেওয়ার পর একটা অসুবিধা দেখতে পাচ্ছি, এখানে এই অংশটি সাদা হয়ে থাকতেছে। সাদা যে অংশটা ছিল সেটা ডিলিট করে দিলাম। তাহলে এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকবেন।